যদি ইরান তার শক্তি সামর্থ্যের কোনো একটু ব্যবহার করা শুরু করে এইটা কিন্তু মধ্যপ্রাচ্য যুদ্ধ আরো ভয়ানক হবে। যে ইরান যদি হামলার মাত্রা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এটি সরাসরি একদম আগে যতটা নমনীয় ছিল, আগে যতটা ছিল, দেখে শুনে হামলা হবে। এই পরবর্তী হামলাটা আমার কাছে মনে হচ্ছে না। সৌদি আরবে হামলাগুলো কি সমস্যা আপনি জানেন? সৌদি আরবের সাথে এই যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী পাকিস্তান। সৌদি আরবের সাথে পাকিস্তানের সম্পর্ক আমরা জানি খুবই ভালো সম্পর্ক। ইসরায়েল এবং আমেরিকার লাভ হচ্ছে যুদ্ধটা বাদ দিলাম, এবং আরেকটা কি লাভ হতে পারে, আরবদের সাথে যখন যুদ্ধটা হবে তখন মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে বের হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আমি প্রবীর বরা চৌধুরী। আর প্রবীরদা, টক শোর আমাদের যে দর্শক শ্রোতা অগণিত দেশ এবং দেশের বাইরে, তাদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে ইরান নিয়ে প্রথমে একটু আলাপ করি, তারপরে আমরা পাকিস্তান হয়ে রাশিয়া ঘুরে শেষ করব অনুষ্ঠানটা। তো যদিও আমি হাসিটা দিলাম, কিন্তু হাসি আসলে এটা ভয়ের হাসি। কারণ হচ্ছে এই মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো দিন দিন বাড়ছে। আমরা দেখছি টানা সপ্তম রাতের মতো ইদানিং যেটা আমরা দেখছি যে রাহাবারের শেষের দিকে জানাজার রাতে বেলা অ্যাটাক করছে, এবং গতকাল রাত পর্যন্ত বাংলাদেশ সময় ভোর টানা 7 দিন কিন্তু আমেরিকা ওই হরমুজ প্রণালীর আশেপাশে অ্যাটাকটা করছে। এদিকে আবার মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বলছে, এটাও ভয়ের কথা। এবং সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা, এই তিনটা মিলে আপনি অবস্থাটা কোন দিকে যাচ্ছে একটু দর্শকদের বুঝিয়ে দেন। আপনি অবস্থাটা আসলে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আসলে সত্য কথা বলতে গেলে কি, যে আপনি হয়তো দেখছেন যে সপ্তম দিন বলছেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে সপ্তম দিন না, সাতটা, এটা আরো কন্টিনিউ করবে। কারণ হচ্ছে ইরান কিন্তু এখনো পর্যন্ত তার সক্ষমতার সেই পূর্ণ জানান এখনো দেয়নি। ইরান যখন পূর্ণ সক্ষমতা জানানটা দিতে যাবে তখন আসলে এটা আরো ভয়াবহ উপস্থিত হবে। আপনি দেখুন, একটা জিনিস খুব আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে এই কারণে যে ইরান কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটাকে বাংলায় বলি হজম করে যাওয়া, এক ধরনের হজম করে যাচ্ছে, কিন্তু প্রতি উত্তর দিচ্ছে যে মার্কিন যে ঘাঁটিগুলো আছে বিভিন্ন দেশে, সেই ঘাঁটিগুলোতে আক্রমণ করছে। কালকে আমরা সৌদি আরবের ক্ষেত্রে যেটা দেখলাম। এখন বিষয়টা হচ্ছে এই জায়গায় যে এই যে প্রতিদিন তাকে হামলা চালানো হচ্ছে, ইউএস বিভিন্ন এই ঘাঁটি থেকে তার দিকে যে হামলাগুলো হচ্ছে, সেই হামলাগুলোর একটা পর্যায়ে গিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার কিছু নির্দিষ্ট ঘাঁটি, পারমাণবিক যে ইয়েগুলো আছে বিভিন্ন দিকে টার্গেট করা হচ্ছে। এবং আমরা দেখেছি কয়েকটি, আপনি দেখেছেন যে কয়েকটি নৌঘাটির মধ্যে গিয়ে কিভাবে ইঞ্জিন চালিত না, মানুষ নেই, রোবট চালিত, সেইগুলো গিয়ে কিভাবে অ্যাটাক করছে, এটা কয়েকটা ভিডিও বের হয়েছে। এখন বিষয়টা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে যে ইরান যদি হামলার মাত্রা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এটি সরাসরি একদম আগে যতটা নমনীয় ছিল, আগে যতটা ছিল, দেখে শুনে হামলা হবে। এই পরবর্তী হামলাটা আমার কাছে মনে হচ্ছে না, তার প্রতি উত্তরটা যে সেই পর্যায়ে যাবে। এখন সবচেয়ে আপনি যে বলছেন যে মার্কিন নাগরিকদেরকে সতর্ক করা হচ্ছে, আসলে দেখেন মার্কিন নাগরিকদেরকে সতর্ক করা হচ্ছে এবং মার্কিন যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে যে ইরানকে আপনি আরো জবাবদিহির আওতায় আনতে, ইরানকে নাকি আরো জবাবদিহি করতে হবে, আরো বেশি তাকে আসলে আমি আসলে এই জিনিসটাকে এভাবে দেখছি, ঠিক জবাবদিহি না, এটাকে আসলে এক ধরনের বাধ্য করা, যে তুমি আমার সাথে, আমরা বলি না চড়থাপ্পড় দিয়ে ঠাস-ঠুস মেরে একজনকে বলি না যে এই তুমি আমার পক্ষে আসো, এইটা আসলে এক ধরনের ঠিক সেরকম বিষয় হচ্ছে যে তাকে আসলে এক ধরনের মারধর করেই তার পক্ষে আনা। এখন এটাকে আসলে সম্ভব? এটাকে আসলে সম্ভব? ইরান তো নাবালক বাচ্চা না, ইরানের প্রেসিডেন্ট বা ইরান কিন্তু নাবালক বাচ্চা না। হ্যাঁ, এখানে আপনার বিভিন্ন তার শক্তি সামর্থ্য আমরা জানি। যদি ইরান তার শক্তি সামর্থ্যের কোনো একটু ব্যবহার করা শুরু করে এইটা কিন্তু মধ্যপ্রাচ্য যুদ্ধ আরো ভয়ানক হবে। মধ্যপ্রাচ্য যুদ্ধের এই বিষয়টা যে তার সৌদি আরবের ধরেন, সৌদি আরবকে গতকালকে বা পরশুদিন তার কিছু এই জায়গায় হামলা চালিয়েছে। এই যে সৌদি আরবের মধ্যে যে সৌদি আরবে যে গত কয়েকদিন যে হামলাটা হয়েছে, সেখানে আমরা যে দেখছি যে ইয়েমেনের বিদ্রোহীরা আছে, ইরান হামলা করছে। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আপনি যদি, আমি একদম ধরে নিচ্ছি এটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের দ্বিতীয় ধাপের প্রথম ধাপ। এই যে সাম্প্রতিক যে যুদ্ধ শুরু হলো, সেই দ্বিতীয় ধাপের প্রথম ধাপ। সৌদি আরবে হামলা করলে কি সমস্যা আপনি জানেন? সৌদি আরবের সাথে এই যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী পাকিস্তান।
সৌদি আরবের সাথে পাকিস্তানের সম্পর্ক আমরা জানি খুবই ভালো সম্পর্ক, এবং তাদের তার বাণিজ্যিক- সেনা সদস্য আছে, হ্যাঁ, কারাযোদ্ধা আছে। হ্যাঁ, সেই জায়গায় গিয়ে পাকিস্তান কিন্তু কালকে একটা শঙ্কার কথা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে নাম প্রকাশ করার যারা অনিচ্ছুক তারা কিন্তু জানিয়েছেন যে তারা এভাবে যদি সৌদি আরবে হামলা হয়, একটা পর্যায়ে গিয়ে তাদের যে সামরিক চুক্তিগুলো আছে সেই চুক্তির আওতায়, একটা প্রতিরক্ষা চুক্তি রেখে আমরা বলি, সেই প্রতিরক্ষার আওতায় পাকিস্তানকেও কিন্তু এই যুদ্ধে সামিল হতে হবে। তাহলে জিনিসটা দেখেন, ইরান বাধ্য হচ্ছে হামলা চালাতে কাকে? সৌদি আরবকে। ইরান বাধ্য হচ্ছে তার অন্যান্য দেশগুলোতে হামলা চালাতে। তাই জিনিসটা কিন্তু বৃহৎ অর্থে বৃহৎভাবে ছড়িয়ে যাওয়ার, যেটাকে আমরা বলি মধ্যপ্রাচ্যের যুদ্ধে ছড়িয়ে যাওয়া আরবের বিভিন্ন দেশকে এটা তারা ইনক্লুড করে ফেলা, পাকিস্তান ইনক্লুড হোক। আপনি বুঝতে পারছেন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এখন তো তাহলে বলা চলে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রথম থেকে, মানে আমি যদি 40 দিনের যুদ্ধটা জড়ি, তাদের একটা টার্গেট ছিল ইরানকে ফাঁদে ফেলা, মানে আরবদের সাথে যুদ্ধটা লাগিয়ে দেওয়া, এবং ইসরায়েল কিছু ফলস অ্যাটাক ভাই করেছিল। ওরা একদম সত্যি কথা বলি, এইটা একদম যেটা হচ্ছে, এটা মানে ওদের মূল টার্গেট হচ্ছে এটাকে একটা যুদ্ধ চায়। তার যুদ্ধ হইলেই আসলে এদের লাভ। এই ইসরায়েল এবং আমেরিকার লাভ হচ্ছে যুদ্ধটা বাদ দিয়ে লাভ। এবার আরেকটা কি লাভ হতে পারে, আরবদের সাথে যখন যুদ্ধটা হবে তখন মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে বের হয়ে যাবে, দূর থেকে সাহায্য করবে, হ্যাঁ, যেমন রাশিয়া ইউক্রেনকে করছে। আপনি দেখেন, আসলে এই আপনার কথা আমি আসছি, আসলে আপনি দেখেন এই যে ইসরায়েলের যুদ্ধটা কি আসলে ইউএস এর সাথে ছিল? ইরানের যুদ্ধটা কি আসলে ইউএস এর সাথে ছিল? সমস্যাটা ছিল কার সাথে? ইসরায়েলের সাথে। এখানে ইরানকে সরানোর জন্য ঢুকলো কে? ইউএসএ। এখন দেখেন ইসরায়েল কিন্তু এক পাশে, যুদ্ধ হচ্ছে কিন্তু কার কার? মার্কিন যুক্তরাষ্ট্র। তার মানে কি আপনি যে আশঙ্কাটা করছেন যে আস্তে আস্তে মধ্যপ্রাচ্যে বৃহৎ স্প্রেড হয়ে গিয়ে সময় গিয়ে ঠিকই আবার ইউএসএ সরে যাবে, তখন কি হবে? কুয়েত, সৌদি আরব, যারা আছে তারা কিন্তু অস্ত্র কিনবে কার কাছ থেকে? এখনই তো কয়েকটা দেশে অস্ত্র কিনবে কিন্তু এদের কাছ থেকে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছ থেকে। ব্যবসাটা কিন্তু ওখানে, যুদ্ধটা চাই, যুদ্ধটা না হলে অস্ত্রটা বিক্রি হবে না। যুদ্ধর জন্য তাকে প্রথম কথা হচ্ছে, এইটা হচ্ছে আপনার একটা ক্ষেত্র তৈরি করা, বাণিজ্য ক্ষেত্র তৈরি করছে অস্ত্র বিক্রির জন্য। তাহলে মধ্যপ্রাচ্য এখন বাফার জন্য হয়ে গেছে। হ্যাঁ, এখন কারণ কুয়েত, আপনি দেখবেন কুয়েতের সাথে কিন্তু কুয়েত কিন্তু বিভিন্ন দেশের সাথে কথা বলছে, তার নিরাপত্তা, সামরিক, পাকিস্তানের সাথে তারা চুক্তি করতে যাচ্ছে। এই যে এগুলো কেন? এগুলো হচ্ছে তার পাকিস্তানের সাথে, মানে আপনি দেখবেন যে থার্ড কান্ট্রি দিয়ে অনেকে অস্ত্র কিন্তু অনেকে কিনেন, সেখানেও দেখবেন ইসরায়েল এবং ইরাক এই যুক্তরাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট থাকবে, থাকবে। আচ্ছা, এখানে আবার দুইটা পয়েন্ট দাদা আমাকে ক্লিয়ার করেন। একটা হচ্ছে আমরা এই যে দ্বিতীয় ফেজের যে আপনি বলছেন, দ্বিতীয় ফেজের প্রথম ধাপের যুদ্ধটা এখন চলছে ছোটখাটো, সেখানে আপনার জর্ডান, ওমান, কাতার এবং সর্বশেষ কালকে সৌদি আরব কিন্তু এতদিন সে অ্যাটাক করে না, প্রথম ধাপে অ্যাটাক করছিল, কিন্তু এবারে দেখছি যে নতুন মাত্রা পেয়েছে জর্ডান, ওমান কিন্তু আলোচনা করে, আলোচনা ওখানে হয়েছে, হ্যাঁ, কাতারেও আলোচনা হয়, তারপরে এখন সৌদি আরবে। তার একটা ইরান পজিটিভ দিক বলতে পারে যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর কিন্তু কোনো নাগরিকদের প্লাস হচ্ছে সরকারি কোনো অবকাঠামোতে তারা হামলা করছে, তারা হামলা করছে মার্কিন ঘাঁটি এবং মার্কিন সংশ্লিষ্ট যেসব তেল সেখানে। তাহলে ইরান এই ব্যাখ্যাটা বা যুক্তিটা কতক্ষণ পর্যন্ত সবাইকে বিশ্বাস করাতে পারবে? এখন বিষয় হচ্ছে, আপনি যেটা বলছেন, কোন একটা মিসাইল যদি ভুল করে লোকালয়ে গিয়ে পড়ে, কোন হতেই পারে, হতেই পারে, হ্যাঁ, এটা তো। এখন সেই ক্ষেত্রে এটা আসলে আলটিমেটলি টার্গেট ইরান কি বুঝাচ্ছে বা ইরান কি বুঝাচ্ছে সেটা বিষয় না। আলটিমেট টার্গেট হচ্ছে ইউএসএ চায় এই দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক খারাপ হোক, ইউএসএ চায় এই যুদ্ধটা বড় হোক, কারণ এই যুদ্ধটা বড় হলে প্রথম কথা যেটা চলে আসছে, যুদ্ধক্ষেত্র বড় হলে তার লাভ, ভাই, সব দিক থেকে লাভ। তার প্রথমত হচ্ছে এই দেশগুলো অবশ্যই বাধ্য হবে ইউএস এর সাথে তার সব ধরনের বাণিজ্য চুক্তি, আপনার সামরিক চুক্তি, প্রতিরক্ষা চুক্তি, এই চুক্তিগুলো করতে। অলরেডি সৌদি আরব, আরব আমিরাত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং কুয়েত ফাঁদে পা দিয়ে দিয়েছে ভাই, আপনার ফাঁদে পা দিয়ে দিয়েছে। তাদের এখান থেকে বের হয়ে আসার কোনো ধরনের সুযোগ আর নেই। ওরা বের হয়ে কোথায় যাবে? এই দেশগুলো আপনি আমারে বলেন, এই দেশগুলো কোথায় যাবে? কেন এদের তো একবার আলাপ হচ্ছিল যে তারা ন্যাটোর মতো একটা বলয় তৈরি করবে, ইরানকে সাথে রাখবে, লিড দিবে সৌদি আরব, পাকিস্তান পারমাণবিক অস্ত্র দিবে, ইরান সবাইকে সহযোগিতা, কিন্তু এটা তো হতে দিবে না। ইউএসএ বুঝতে পারছে, ইসরায়েল বুঝতে পারছে না, এটা এখন ভেঙে গেছে। প্লাস হচ্ছে আপনি খেয়াল করবেন এই যে জর্ডান বলেন, ওমান বলেন, কাতার বলেন, আমি তিনটা দেশকে ভয়াবহ ভাবে, একটা হচ্ছে সৌদি, একটা হচ্ছে বাহরাইন, আরেকটা হচ্ছে জর্ডান। ওমান, কাতার ওদের টাইট দিলে ওটা সোজা। এই তিনটা দেশে রাজতন্ত্র, এরা তো গণতন্ত্র নাই, এদের সরকার টিকে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দরকার আছে। দেখেন, এটা সবচেয়ে মজার বিষয় যে ইরানকে বিভিন্ন ধরনের অজুহাতে আপনার বলতেছে যে সরকার ওদের ঠিক নাই, এতে যে সরকারগুলো কি, সেটাই তো কথা। এখানে কিন্তু ইউএস এর কোনো মাথা ব্যথা নেই,
হুম। আচ্ছা, আমরা ইরানের মধ্যে থেকে আরেকটা ছোট্ট করে বলেন তো, যে ইরানে যে হামলাটা তীব্র হচ্ছে এর মধ্যে কিন্তু প্রায় 50,000 মার্কিন সেনা সেন্টাকম তাদের বলেছে যে ডিপ্লয় করা হয়েছে। 50,000 মানে এখানে 1 লাখ, কারণ তারা সবসময় কমায় বলে, তাদের ক্ষয়ক্ষতিও কমায় বলে, তারা কত সেনা ইনক্লুড করছেন। এখন কি মার্কিন যুক্তরাষ্ট্র কি এই মুহূর্তে স্থল অভিযানে যাবে? আপনার কি মনে হয়? এটা আপনি যেটা বলছিলেন যে স্থলাভিযানে যাবে কিনা, স্থলাভিযানে আসলে আমার কাছে যেটা মনে হয়, ইরাক যুদ্ধের পর, আফগানিস্তান যুদ্ধের পর ইউএস এর কিছুটা হয়ে মানে আপনার কি বলে শিক্ষা হয়েছে, সেই শিক্ষা থেকে আসলে যায় কিনা বলা যায়। আসলে ট্রাম্প প্রশাসনে আসলে বিশেষ করে ট্রাম্প প্রশাসন মানে ডোনাল্ড ট্রাম্পের আসলে সিদ্ধান্তগুলো আসলে তার একক সিদ্ধান্ত বলেই মনে হয়, যে আসলে তার সিদ্ধান্তগুলো আসলে কি হয় সেটা মুহূর্তে আপনি আর আমার পক্ষে আসলে এই টেবিলে বসে বলা সম্ভব না। কিন্তু যেটা হচ্ছে না যাওয়ার সম্ভাবনা আমি কেন দেখি, না যাওয়ার সম্ভাবনা এই কারণে দেখি, কারণ হচ্ছে এই যুদ্ধে ইরানের সাথে আসলে তার যতটুকু সম্ভব লং ডিস্টেন্স থেকে যুদ্ধ করে যাওয়া, শর্ট ডিস্টেন্সে বা আমরা যেটাকে স্থলযুদ্ধের মধ্যে চলে আসা, সেই যুদ্ধে আসলে আমেরিকার এই সৈন্যগুলোর দায় দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যাবে, যে সম্মুখ যুদ্ধে যেতে হবে, সম্মুখ যুদ্ধে ঘটবে অবশ্যই। হ্যাঁ, সেই জায়গায় আসলে আমি একটু এখানে এখনো পর্যন্ত তারা আসলে আমার মনে হয় এটা শেষ স্টেজে যাবে যখন ওরা ভাববে যে ইরানের আর ডিফেন্স বলে কিছু নেই, যেমনটা ইরাকে করছিল। কিন্তু এত সহজে হবে না, কারণ আপনিও ভালো করে জানেন এবং ট্রাম্পও ভালো করে জানে যে ইরানের পিছে চীন এবং রাশিয়া এখনো আছে। রাশিয়া এক ফ্রন্টে যুদ্ধ করার পরও কিন্তু ইরানকে সাহায্য করছে, কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন দিয়ে এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপকভাবে হেল্প করছিল আপনার ইরান দিচ্ছে। আচ্ছা, আমরা সর্বশেষ পাকিস্তানে ঢুকবো, তারপর আমরা পাকিস্তানে দেখেন, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় কুয়েত অলরেডি কিন্তু সৌদি আরবের সাথে পাকিস্তানে আছে। পাকিস্তান এই যুদ্ধটা প্রথমে থামিয়ে দিয়েছিল, ইসলামাবাদ যেটা আমরা চুক্তি বলি, এই চুক্তি থেকে প্রথমে ট্রাম্প এবং পরবর্তীতে 2 দিন আগে ইরান বের হয়ে গেছে। ইসলামাবাদে যে 14 দফা চুক্তিটা স্বাক্ষর হয়েছিল, এবং আমরা দেখছিলাম পাকিস্তানের দিন দিন কূটনৈতিক মহলে সারা বিশ্বে তাদের একটা সুনাম হচ্ছিল। আবার ইরানের উপর ইরান তাদের স্থলভাগ ব্যবহার করে পাকিস্তানের সাথে তো তাদের সীমান্ত আছে, চীনের সাথে কিন্তু পাকিস্তান এবং এই 3টা দেশ ব্যবসা করছিল, প্লাস হচ্ছে আপনার তাদের বন্দরগুলো চাঙ্গা হচ্ছিল। এই সময় আমরা দেখলাম পাকিস্তানের অভ্যন্তরে আবার সমস্যার সৃষ্টি। প্রথমে আপনি আমাকে বলবেন, দর্শকদের বলবেন যে কুয়েতের সাথে প্রতিরক্ষা চুক্তি হবে কি হবে না, তারপরে পাকিস্তানে আবার বাড়ছে জ্বালানি তেলের দাম, শুধু পাকিস্তানে সারা বিশ্বেই বাড়বে এটা, প্লাস হচ্ছে বেলুচিস্তান সমস্যা। এই 3টা ব্যাপার আলাদা আলাদা ছোট্ট। আচ্ছা, হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে কুয়েতের সাথে যেটা বলছেন, তা অলরেডি কিন্তু সৌদি আরবের সাথে তার একটা চুক্তি আছে। চুক্তির পক্ষের ক্ষেত্রে এখন যেটা শঙ্কার বিষয় পাকিস্তানের জন্য, এই শঙ্কার বিষয় হচ্ছে এই চুক্তিগুলো কিন্তু সামরিক চুক্তিগুলোতে বা প্রতিরক্ষা চুক্তি একটা শর্ত থাকে বা একটা সমঝোতা থাকে, যেটা হচ্ছে আপনি আক্রান্ত হলে সেই সাথে সহযোগী দেশ হিসাবে তখন পাকিস্তান মানে ওই যে আরেকটি দেশ সে তখন তাকে হেল্প করবে বা তার পক্ষে করবে। এখন এই মুহূর্তে যেটা বলছে যে সৌদি আরব আক্রান্ত হওয়ার পরে পাকিস্তানের কিন্তু একটু সমস্যা, বা পাকিস্তানের উচ্চ মহলে কিন্তু এটা আলোচনার জায়গায় আসছে যে পাকিস্তান চিন্তা করছে যে আপনি যদি এইটা যুদ্ধটা বেড়ে যায় তখন তার সেই প্রতিরক্ষা চুক্তির আওতায় তাকে তার এই সৌদি আরবকে সাহায্য করতে হবে। ঠিক একই সমস্যা কিন্তু এখানে পাকিস্তানের, আপনি খেয়াল করবেন নিউজটা যখন আমি পড়ছিলাম তখন দেখছিলাম পাকিস্তানে কিন্তু এখন কুয়েতের সাথে এই অবস্থায়, যুদ্ধের এই অবস্থায় কুয়েতের সাথে চুক্তিতে যাবে কিনা, কারণ কুয়েত অলরেডি কয়েকবার অ্যাটাক হয়ে গেছে। কুয়েতে না হলে কুয়েতে যে মার্কিন স্থাপনাগুলো সেগুলো অ্যাটাক মানে আক্রমণ শিকার হয়েছে। সেখানে আসলে পাকিস্তান এই মুহূর্তে চিন্তা করছে এই ধরনের সামরিক চুক্তিতে যাবে কিনা, তার এই চিন্তা রাখেন। কিন্তু কুয়েত কিন্তু খুব ইন্টারেস্টেড, কারণ পাকিস্তানের যেহেতু মানে এই আমাদের এই সাবকন্টিনেন্টালে বা এই অংশে, এশিয়ার এই অংশে তার প্রতিরক্ষা সক্ষমতা অনেক বেশি, অনেক ভালো এবং আমরা জানি সুসংগঠিত পাকিস্তানের ডিফেন্স। সেখানে পাকিস্তানকে সবাই যে কেউ রাষ্ট্র চাইবে, যে কোনো রাষ্ট্র চাইছে, কুয়েতও চাইছে, কারণ যেহেতু সৌদি আরবের সাথে তার একটা সম্পর্ক আছে। সৌদি আরবের সাথে যেহেতু পাকিস্তান একটা ভালো একটি স্টেজে গিয়ে নিয়ে গেছে এই চুক্তিটাকে, ঠিক সেই আলোকেই পাকিস্তান কুয়েত এটা চাইছে। কিন্তু বিষয় হচ্ছে পাকিস্তান এখন চিন্তা করছে যে আসলে সেটা করবে কিনা, এটা হচ্ছে একটা বিষয়। আর এখানে সবচেয়ে বড় যে সমস্যা, যে পাকিস্তানের কুয়েতের কাছ থেকে আসলে জ্বালানির যে একটা এই ব্যাপারে একটা এনশিওর চাচ্ছে পাকিস্তান, মানে আসলে এটা আপনার গিভ এন্ড টেকের মতো অবস্থা। সৌদি থেকে তো তারা তেল পায়, প্লাস হচ্ছে অনুদান পায় পাকিস্তান থেকে, আর এখানে আবার তেল গ্যাসের যে একটা আছে সেটা পাকিস্তান কুয়েতের কাছে চাইছে। এখন বিষয়টা হচ্ছে পাকিস্তান নিজে নিরাপত্তার কথা চিন্তা করছে। এখন নিরাপত্তা যদি সে ওই পরিমাণ এনশিওর হয় যে যুদ্ধটা আগাবে না, তাহলে হয়তো করবে। কিন্তু যদি যুদ্ধটা মধ্যপ্রাচ্য যুদ্ধটা আরো এগিয়ে যায়, তাহলে পাকিস্তান হয়তো চিন্তা করবে যে আসলে এইটার মধ্যে এই চুক্তিতে যাবে কেন, এটার সময় তারা সময় নিচ্ছে।
আচ্ছা, আমরা জানি যে হরমুজ প্রণালী এবং সঙ্গে সঙ্গে বাব আল মানদেবও বন্ধ হয়ে যাবে। ধরেন 24 ঘন্টা বাচ্চাদের তাকে বলে দিয়েছে ইরান। তো এই যে হলে তো আরো জ্বালানি তেলের সংকট হবে সারা বিশ্বে। এরপরে পাকিস্তানে কিন্তু আবার পাকিস্তান পুরোটাই তো আমদানি নির্ভর জ্বালানি এবং পাকিস্তান আমদানি নির্ভর। পাকিস্তানের কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। গত কয়েক বছর বলবো যে গত 1 বছর ধরে কিন্তু পাকিস্তান নিজেই স্থিতিশীল অবস্থায় নেই। আমরা জানি ইমরান খান সরকারকে নিয়ে অনেক ধরনের, ইমরান খানকে নিয়ে অনেক ধরনের ঝামেলা আছে। তার মধ্যে কিন্তু কিছুদিন আগে এই যে তাদের গ্যাসের যে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর তেলের যে সমস্যাটা, ক্রাইসিসটা, এটা কিন্তু দ্বিতীয় দফা প্রায় মানে প্রথম দফা একটা হইলো, এবার কিন্তু তাকে আবার দামটা বাড়াতে হবে, বাধ্য হয়ে দামটা বাড়াতে হচ্ছে। কারণ আর তার আমরা যারা জানি যে তার যে সুবিধা, যে সৌদি আরব বা বিভিন্ন দেশের সাথে তার যে বাণিজ্যিক সুবিধা, এটা আবার এক ধরনের অসুবিধা। কারণ তার একক নির্ভর তার সে কিন্তু আবার এই যে ইয়ের কাছে যায় না, যে রাশিয়ার সাথে তার কিন্তু আবার এক ধরনের ওই সম্পর্কটা নেই, ওদের সাথে আবার আমেরিকার সাথে ভালো সম্পর্ক, যার কারণে মধ্যপ্রাচ্যের সমস্যা হওয়াটা সম্পূর্ণ ধরনের পাকিস্তানের উপর পড়ছে। পাকিস্তান ভারতের উপর। কারণ হচ্ছে আপনার তেল তো ওই যে আরব আমিরাত বলেন, সৌদি আরব বলেন, কুয়েত বলেন, আর এগুলো তো হরমুজ ক্রস করেই আসে, নালে অনেক খরচ হয়, সেটা পাকিস্তানেও দিতে পারে না। আচ্ছা, এটা আমরা দেখবো। আমরা একটু সিরিয়াস একটা ব্যাপারে আপনার কাছে সংক্ষেপে জানতে চাই। সেটা হচ্ছে আমরা জানি যে বেলুচিস্তানে হঠাৎ করে স্বাধীনতা ঘোষণা করছে বা তাদের আলাদা ভূমি, এ ধরনের একটা ভিডিও বা নিউজ ভাইরাল হয়ে গেছিল। তারপরে দেখা যাচ্ছে যে প্রতি আক্রমণ হচ্ছে এবং সর্বশেষ আতঙ্কিত হামলা 45 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এখনকার পরিস্থিতি একটু ছোট করে বলেন। বেলুচিস্তানের সমস্যাটা কিন্তু অনেক আগে, বেলুচিস্তানের সমস্যাটা কিন্তু আজকের না। এটা বাংলাদেশের যে আমরা যে জানি যে আমাদের এখানকার স্বাধীনতা সময়কালে বা এরও আগের থেকে কিন্তু 47 থেকেই বেলুচিস্তানের সমস্যাটা অনেক আগে থেকেই তারা স্বাধীনতা দাবি করে আসছে। এখন বিষয়টা হচ্ছে পাকিস্তান কিন্তু একই সময় আমরা আরো একটা জিনিস জানি, পাকিস্তান আরো একটা নতুন করে একদম যে জায়গাটা সমস্যা হওয়ার কথা ছিল না, সেই জায়গাটা হচ্ছে কাশ্মীর। তার কাশ্মীরও কিন্তু একটা মুভমেন্ট চলছে, একজন শিক্ষক মারা গেছে, এখন একটা মুভমেন্ট চলছে। পাকিস্তান কিন্তু এই দুটো বিষয় নিয়ে এখন খুবই অস্বস্তিতে আছে। এবং বেলুচিস্তানকে একটা বিষয় আমার কাছে খুব অবাক লাগছে, যে বেলুচিস্তানে কি হচ্ছে কি হচ্ছে না, সেটা কিন্তু আমরা যুদ্ধের একটা কথা আছে, যুদ্ধে সবার আগে মারা যায় কিন্তু সত্যটা সবার আগে মারা যায়। এখানে কি হচ্ছে, এখানে এখন কথা আসছে 45 জন পাকিস্তানি সৈনিক মারা গেছে, সোলজার মারা গেছে, কিন্তু এটা কিন্তু দাবি করছে বেলুচিস্তানের সূত্রগুলা, বেলুচিস্তানের যে সংবাদ মাধ্যমগুলো আছে। কিন্তু পাকিস্তানের থেকে যখন জানতে চাওয়া হচ্ছে, পাকিস্তান কিন্তু এখনো পর্যন্ত এই ফিগারটা স্বীকার করে। হ্যাঁ, বলছে যে একটা ফাইট হয়েছে বা 11 জন তাদের সেনা, 27 জন পুলিশ। হ্যাঁ, পুলিশ, মানে এটা কিন্তু 45 জনের স্বীকার, তার মধ্যে কোনো ইয়ে নেই। এখন বিষয়টা হচ্ছে পাকিস্তানের এখন এটার জন্য আসলে যেহেতু মানে এক ধরনের একটা ধামাচাপা দেওয়ার বা এক ধরনের, তাহলে বোঝাই যাচ্ছে মানে সামথিং রং, কিছু একটা ওখানে ঝামেলা হচ্ছে। এই বিষয়ে যেটা পাকিস্তানকে অবশ্যই স্বাধীনতাকামী, ওরা যেহেতু স্বাধীনতাকামী, ওদেরকে আসলে বিভিন্ন নামে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এখন আসলে এটার দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ আমরা একটা জিনিস বুঝতে পারছি, যে আমরা যে ভিডিও ফুটেজ গুলো দেখি, ওদের কিন্তু সোশ্যাল ইয়ে থেকে, সামাজিক মাধ্যমে যেসব ফুটেজ আছে বা নিউজ গণমাধ্যমে, সেখানে দেখা যায় তারা কিন্তু অনেক বেশি হিউজ গ্যাদারিং দেখা যাচ্ছে, এবং তাদের সামরিক প্রস্তুতি দেখা যায়। এবং একটা আপনি দেখেছেন যে গত পরশুদিন একটা খবর, জানি না কতটুকু সত্য, 85% জায়গা বেলুচিস্তানের 85% জায়গা তাদের দখলে। সেই গ্যাস ক্ষেত্র, তেল ক্ষেত্র এবং থেকে অনেক, যেগুলো একদম মানে বলা যাচ্ছে, যদি আপনি বলে থাকেন যে মানে পুরো দেশটাতে এখন মানে ওই প্রদেশটাই তাদের দখলে। এখন এটা কতটা সত্য সেটা এখন আসলে সবাই বলে। আর একটা কোশ্চেন করতে চাই, পাকিস্তান বারবার অভিযোগ করতেছে এই বেলুচদের পিছনে প্রথমে ভারত সরকার, তারপরে পরবর্তীতে এখন আফগানিস্তানের সরকার হেল্প করছে। এটা উড়িয়ে দেওয়া যায়? এইটা আসলে এই অভিযোগ করাটা স্বাভাবিক। আমি যেটা মনে করি যে অভিযোগটা করা এই জন্য স্বাভাবিক, যে ভারতের সাথে পাকিস্তানের সেই সম্পর্কটা নেই। অবশ্যই তার এই যে এই অভিযোগটা মানে এক ধরনের অভিযোগটা বাস্তব হতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে এটা যেহেতু ভারতকেই আসলে ক্লিয়ার করতে হবে সে আসলে মানে বেলুচিস্তানদেরকে আসলে সাহায্য দিচ্ছে কিনা। এখানে একটা কথা প্রশ্নটা থেকে যায়, যে বেলুচিস্তান যে পরিমাণ তাদের অস্ত্র বা সামরিক দেখাচ্ছে, এই অস্ত্রগুলো আসছে কোথা থেকে, এটা ভারতকে ক্লিয়ার করতে হবে। বেলুচের সাথে তো আফগানিস্তানের তো একটা সীমান্ত আছে, আবার আফগানিস্তান সরকারের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, কে কাকে আসলে কোথায় সাহায্য করছে, এটা আসলে মানে। এবং সর্বশেষ একটা কথা আপনাকে বলি, এই বেলুচিস্তানে নিয়ে কিন্তু টুকটাক খবর আসতো, যখনই এই যুদ্ধটা বন্ধ করার জন্য পাকিস্তান এগিয়ে আসলো, পাকিস্তানের একটা সুনাম হচ্ছে, এই পুরাতন ইস্যুটা কিন্তু আবার সামনে আসছে। এখানে এগুলো এইসব বিষয় হচ্ছে ধরেন যে কিছু কিছু গুটি তৈরি করা থাকে, যে মানে আন্তর্জাতিক ক্ষেত্রে এইসব। এই জন্য আপনি কখনো কল্পনা করেছিলেন যে পাকিস্তানের কাশ্মীরে, যেটাই বলি, দখল থাকা, নিয়ন্ত্রণ থাকা বা পাকিস্তানে থাকা, তারা এখন ভারতে, হ্যাঁ, এখন ওরা ভারতের সাহায্য চায়।
এই বিষয়গুলো কি আপনি কখনো কল্পনা করেছিলেন যে আমরা যতদিন যে কাশ্মীর ইস্যুগুলো দেখেছি যে এই ইস্যুটা আসবে, এগুলো আপনার মানে বিষয়টা হচ্ছে ভাই এটা হচ্ছে এক ধরনের আপনি যতক্ষণ মানে জিতে যেতে হবে, আপনাকে এখন উইন করতে হবে। এখন উইন করতে গেলে আমরা দেখি যুদ্ধক্ষেত্রে আসলে অনেকগুলা কাঠ ব্যবহার করতে হয়, আর শত্রুতা কিচ্ছু কোনো কিছু এখানে আসলে নিজের perfect স্বার্থ না। হয়। নিজের স্বার্থে থাকবে, এই বিষয়টা আসলে তাদের মধ্যে আসলে কাজ করছে আমার কাছে যেটা মনে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ প্রবীরদা, আপনি খুব সুন্দর করে প্রতিটা সেগমেন্ট দর্শকদের বোঝানোর চেষ্টা করেছেন, আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। পৃথিবীর কোথা থেকে, কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানগুলো আপনারা দেখেন, একটু দেশের নাম, আপনার পরিচয়টা কমেন্টে জানিয়ে দিন। এবং আমাদের এখানে আর কি কি এলিমেন্ট যোগ করলে, কোন কোন নিউজ যোগ করলে আপনারা আরো উপকৃত হবেন সেটাও লিখে পাঠান। আন্তর্জাতিক যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান আমাদেরকে কমেন্টে জানান। আর বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।